দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থান চলবে জগন্নাথের শিক্ষার্থীদের। কমপ্লিট শাটডাউনে বিশ্ববিদ্যালয়। যৌক্তিক 4 দফা মেনে নেওয়ার আহ্বান শিক্ষকদের। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, সোহরাওয়ার্দীতে উচ্ছেদ অভিযান। কোন পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের। খুলনায় বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে তোড়জোড়। উপদেষ্টাদের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা ও সাবেক এনসিপি নেতা তানভীরকে দুদকে তলব। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবং ইন্টারনেটের দাম না কমানোয় মোবাইল অপারেটরদের উপর ক্ষুব্ধ সরকার। সুবিধা প্রত্যাহার সহ কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। শম্পা, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এই সময়ে কমপ্লিট শাটডাউনে থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। তারা বলছেন যে দাবি আদায় না হলে যে কোনো ধরনের প্রতিশ্রুতিকে তারা প্রত্যাখ্যান করবেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং শাফিন, একই সঙ্গে তারা বলেছেন যে এই দাবি আদায় না হলে তারা আরো কঠোর আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই সঙ্গে যারা সেখানকার শিক্ষক আছেন তারাও কিন্তু এই যৌক্তিক 4 দফা দাবি মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সহকর্মী গালিব ইবনে রিয়াজের। আমরা দেখে আসবো সেটি। স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ। দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়কে অবস্থান ছাড়বেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে সংহতি রয়েছে শিক্ষকদেরও। রাজধানীর কাকরাইলে টানা দ্বিতীয় দিনেও আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ আগের 3 দাবি সহ বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিচারের জন্য আরও এক দাবি যোগ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, কোনো প্রতিশ্রুতিতেই ক্যাম্পাসে ফিরবেন না তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা এখানেই থাকবো এবং সেটা যদি আরো বেগবান করতে হয় আমরা আরো বেশি চেষ্টা করব এবং আমরা রাজপথে থাকবো। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে সে কোনো রকমের আশ্বস্ত না করে চলে গেছে। এটাকে আশ্বস্ত করা বলে না কোনোভাবে। তার দাম্ভিকতা, তার উদ্ধত্তপূর্ণ আচরণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। আমরা তার আচরণকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিকেলে জবি শিক্ষার্থীদের আন্দোলনে এসে একাত্মতা প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শিক্ষার্থীদের দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চ তাদের সাথে আছে বলে জানান তিনি। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। টাকা পয়সাও বুঝি না, সকল সিদ্ধান্ত জগন্নাথের স্যাররা দিবেন, আমাদের ভাইরা দিবেন। শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে যাই, আমরা আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা চাই। দ্রুত ক্যাম্পাস ডক্টর ইউনূস সাহেবের নিজ এখতিয়ারে যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। ওই ক্যাম্পাস অটো শাটডাউন, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই, ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে, সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব, আমাদের পরবর্তী কর্মসূচি দেব। এদিকে কাকরাইল মোড় অবরোধ করে আন্দোলন চলার কারণে এই সড়কের আশেপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে নগরবাসী। জায়গা জায়গা জাম, আন্দোলন। এরা দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করে তো আরো অস্থিরতা বাড়াইছে। একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যাচ্ছিলাম, যেখানে আমাদের 1টা বাজে পৌঁছানোর কথা, এখন মনে হয় 1:30 বাজে। আন্দোলনের একটা নির্দিষ্ট স্থান থাকে, ওইখান থেকে যদি আন্দোলনটা করা হয় তাহলে অন্তত সড়কে যারা চলাচল করে তারা ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্ত পাবে।
এর আগে মঙ্গলবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে কাকরাইলে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, যুক্ত হব তার সাথে। গালিব, শিক্ষার্থীরা তো জানিয়েছেন যে তাদের 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান ছাড়বেন না। এখন কাকরাইলে কি পরিস্থিতি দেখছেন? শাফিন, বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমেছে, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু কোনো ক্লান্তির ছাপ নেই। এখানে আমরা দেখতে পেয়েছি বিকেলে ঠিক যেরকম জনসমাগম, সন্ধ্যার পরে যখন তাপমাত্রা কিছুটা কমেছে তখন মনে হচ্ছে এখানে জনসমাগম আরও বেশি হয়েছে। আমি এমনও দৃশ্য দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু সাবেক শিক্ষার্থী তারা এখানে মিছিল নিয়ে পর্যন্ত এসেছেন। অর্থাৎ এই যে নিজেদের আবাসনে যেই হল তারা চাচ্ছেন, কিংবা বাজেট কাটছাড় যেন না হয়, কিংবা তার সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসের যেন এর পরবর্তী একনেক সভায় যেন এটি যেন পাশ হয়ে যায়। অর্থাৎ এই যে 3 দাবি মূলত তাদের যেটি ছিল সেই দাবিতে তারা পুরোপুরি অনড় এবং কোনো ধরনের অন্য কোনো প্রতিশ্রুতি তারা মানতে নারাজ। এই 3 দাবি যদি সরকার মেনে নেয় তাহলেই এখানে তারা এই যে কাকরাইল মোড়, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে আপনি জানেন যে কয়েক রাস্তার যোগস্থল কিন্তু এই কাকরাইল মোড়, কিন্তু এখানে তারা গতকাল থেকে অবস্থান করছেন, এই জায়গাটা তারা ছাড়বেন না। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আজকে সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো কথা তারা শুনতে পাননি যেটিতে তারা আশ্বস্ত হতে পারেন, কিংবা তাদের সাথে সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কথা হয়নি। তাই বলাই চলে যে এই আন্দোলনকে মানে আন্দোলনে তাদের দাবি মেনে নেওয়া কিংবা আন্দোলন পরিহার করা, এই ধরনের কোনো আভাস আমরা এখন পর্যন্ত এখান থেকে পাচ্ছি না। শাফিন, একটা জিনিস আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু একটি প্রজ্ঞাপন নতুন করে জারি করেছে। আপনি জানেন যে ঢাকার কয়েকটি স্থানে সমাবেশ কিংবা অবস্থান কর্মসূচি করা নিষিদ্ধ ছিল, তার মধ্যে যমুনার সামনে একটি ছিল। কিন্তু নতুন করে যে প্রজ্ঞাপন তারা দিয়েছেন সেই প্রজ্ঞাপনে কিন্তু প্রধান বিচারপতির বাসভবনের সামনের এই জায়গাটিকেও কিন্তু এর আওতাভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে আন্দোলন যে করছেন শিক্ষার্থীরা, এই আন্দোলনের তাদের দাবি মেনে নেওয়া কিংবা আন্দোলনের এই ব্যাপারটা যে শিক্ষার্থীরা মেনে বাড়ি ফিরে গেছেন, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত কিন্তু চোখে পড়ছে না। একটি বিশেষ জিনিস আপনাকে জানিয়ে রাখি শাফিন, যে যেটি বলছিলাম যে সাবেক শিক্ষার্থীরা, এবং আমার সাথে কয়েকজনের কথা হয়েছে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগে তারা বের হয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত এই যে শিক্ষার্থীদের নতুন তারা যে দাবিটা করছেন যে তাদের হল নেই, এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে হল ছাড়া থাকতে পারে, এবং শুধুমাত্র একটি হল যাদের রয়েছে সেটিও মেয়েদের হল, কিন্তু ছেলেদের কোনো হল নেই, যে কারণে তাদের মূল দাবিটাই হচ্ছে শিক্ষার্থীদের এই আবাসন যে ব্যবস্থা সেটিকে আসলে নিষ্পত্তি করতে হবে, এটি একটা কোনো ব্যবস্থা করতে হবে। নয়তো এই শিক্ষার্থীদেরকে যতক্ষণ না পর্যন্ত হলের ব্যবস্থা তাদের করা না যেতে পারে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি তাদেরকে প্রদান করতে হবে। এই বিষয়টাই আমি দেখতে পাচ্ছি যে এখানকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সব থেকে বেশি দাবি এই বিষয়টাকেই তুলছেন। সেই সাথে শিক্ষক যারা রয়েছেন শিক্ষকরাও এই একই কথাই বলছেন যে এই ব্যাপারটার নিষ্পত্তি দরকার। এর পাশাপাশি যে বাকি 2টি দাবি, একটি বিষয় বলে রাখি যে এবারে তারা ইউজিসিকে যেই বাজেট দিয়েছে সেটি প্রায় কিন্তু 300 কোটি টাকার ওপরে। এর আগের বাজেট যেটি তাদের পাশ হয়েছিল মাত্র 150 কোটি টাকারও নিচে, যেখানে গত বছরের বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীদের বিপরীতে তারা পেয়েছিল 800 কোটি টাকার বাজেট। এই যে বাজেট বৈষম্য এটি যেন দূর হয়, এবারে যে বাজেট তারা দিয়েছে সেটি যেন কোনো কাটছাট না করে যেন পাশ হয়, সেই দাবিটিও রয়েছে। শাফিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ কাকরাইল মোড় থেকে। গালিব ইবনে রিয়াজ কাকরাইল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরাও। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাব্য হত্যার ঘটনায় অর্ধদিবস শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। শোক কর্মসূচি পালন করে দোষীদের দ্রুত বিচার দাবি করেছে বিভিন্ন সংগঠন। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উদ্বেগ এবং ক্ষোভ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। এই লাল বাসে আর ওঠা হবে না শাহরিয়ার আলম শাম্যের।
তার স্মরণেই আজ শোকস্তব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্ধ ক্লাস পরীক্ষা, আধা বেলা শোক পালন করেছে বিশ্ববিদ্যালয়। জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সোচ্চার সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন। সবার কণ্ঠেই বিচারের দাবি। বলছেন এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। 10টা ডিসিশন নেওয়া হয়েছে ক্যাম্পাসের পক্ষ থেকে, বাট এই 10টা ডিসিশন নেওয়ার পরেও আসলে পরিপূর্ণভাবে ক্যাম্পাসে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব কিনা সেটার জন্য আমাদের অবশ্যই একটু কিছু সময় দরকার। এটা সঠিক তদন্ত করে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওভারঅল সবাই কিন্তু এখানে একটা ইনসিকিউরিটি ফিল করে। বৃহস্পতিবার দুপুরে সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এ সময় কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। নিরাপদ ক্যাম্পাস ও প্রকৃত খুনিকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। এটা সারা দেশে সকল ক্যাম্পাসে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের এক সাম্য না, আমাদের এরকম হাজারো লাখো সাম্যদের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। সাম্যর যে হত্যাকারী দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ সময় ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের কর্মসূচি চলবে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য মঙ্গলবার রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছুরির আঘাতে নিহত হন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা ও খাবারের দোকান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান চালায়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চা, ফুচকা, চটপটির দোকান সহ সব খাবারের দোকান গুড়িয়ে দেওয়া হয় অভিযানে। উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলে নিরাপদ পরিবেশ তৈরি করতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া টিএসসি সংলগ্ন উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কুমিল্লায় দলের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে। আর ঢাকায় এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্র এখনো চলছে, সরকারকে আরও সতর্ক হয়ে দেশ পরিচালনা করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। 1 কোটি নতুন কর্মী বিএনপিতে যুক্ত করার ঘোষণা ছিল আগেই। বৃহস্পতিবার সেটির আনুষ্ঠানিকতা শুরু হলো। এদিন কুমিল্লা শিল্পকলায় সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংগঠনিক বিভাগ কুমিল্লার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নতুনদের অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার করেন তারা। প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ থাকতে হবে, এটি আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। শেষ বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুক্ত হয়ে মন্তব্য করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের কাছে দেশ নিরাপদ নয়। বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে। যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? বিএনপির চাঁদাবাজির সাথে নেই দাবি করে মির্জা আব্বাস বলেন, আগের বিএনপির শত্রু ছিল শুধুই আওয়ামী লীগ, এখন অনেকেই যুক্ত হয়েছে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানে সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর বিএনপি বদনামটা বিএনপির ঘাড়ে আসতেছে। এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে।
এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের বিদেশি বন্ধুরা এখনো ষড়যন্ত্র করছে, সরকারকে আরো সতর্ক হয়ে দেশ পরিচালনা করতে হবে। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। এ সময় হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান তিনি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আগামী শনিবার বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে খুলনায় চলছে বেশ তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। দুই বিভাগের সমন্বয় করা এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ জমায়েতের সাক্ষী হয়ে থাকবে বলে দাবি করছেন বিএনপি নেতারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। খুলনা ও বরিশাল বিভাগে উক্ত সমাবেশে দলে দলে যোগ দিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের প্রধান ফটক সহ সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মী সমর্থকরা। এতে কিছু সময়ের জন্য সড়কে সৃষ্টি হয় যানজট। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ঢাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার সকাল 9টা থেকেই বিক্ষোভকারীরা অবস্থান নেন নগর ভবনের মূল ফটকে। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বেলা বাড়ার সাথে সাথে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। এক সময় আন্দোলনকারীরা বসে পড়েন সড়কে। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। চোর মেয়র পড়ানোর পরে আমাদের দাবি, যোগ্য নির্বাচিত মেয়র জনাব এরশাদ সাহেবকে এই সরকার দায়িত্ব বুঝিয়ে দিবে। পুরান ঢাকার সকলের দাবি, অবিলম্বে ইশরাককে শপথ গ্রহণ করিয়ে
মেয়রের আসনে বসার ব্যবস্থা সরকার অতি দ্রুত করে দেবেন। ইশরাক হোসেনকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা মন্তব্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের মেয়র, আমাদের যোগ্য মেয়র, আমাদের মেয়রকে যদি আমাদের এই পথে না বসায়, আমাদের দাবি আমরা কিভাবে আদায় করে নিতে পারি? রাজপথের থেকে আদায় করে নেব। আমাদের ইশরাক ভাইকে যদি মেয়র পদ না দেয়, আমরা রাজপথে আন্দোলন করে আমাদের পদ আদায় করে নিব। আমাদের অধিকার এবং আদালতের রায়কে, বাংলাদেশের আইনকে সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি। গেল 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র পদে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের 28তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সভায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, পরিবার এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এছাড়া সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে এখন মব সন্ত্রাস বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে কাজ করতে বাধা দিচ্ছে না। সাংবাদিকদের চাকরিচ্যুতির দায় মালিকদের বলেও মন্তব্য করেন তিনি। আমি বলবো, বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায়? যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারে বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না, এমন দাবি করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, এমনটা চলতে থাকলে বকেয়া পাওনা সহ অপারেটরদের দেয়া অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে কঠোর অবস্থানে যাবে সরকার। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। নানা সময়ে প্রায় 12 কোটি ইন্টারনেট গ্রাহক সেবা দেয়া মুঠোফোন অপারেটরদের বিরুদ্ধে বড় অভিযোগ দাম বৃদ্ধির পেছনে কারসাজি। কিন্তু মুঠোফোন কোম্পানিগুলো বলছে লাইসেন্স ফি, সেবার উপর অতিরিক্ত করারোপ সহ নানা হিসেব নিকেশে বাড়ছে ইন্টারনেটের দাম। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময়ে আইআইজি ফি, এনটিটিএন অপারেটর সহ বিভিন্ন লেয়ারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেখা যায় শুধুমাত্র সামিট, ফাইবার অ্যাট হোম, বাহনের মতো এনটিটিএন সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্টারনেট সরবরাহের উপর প্রায় 15% দাম কমিয়েছে। তবুও তার তেমন প্রভাব নেই ভোক্তা পর্যায়ে।
বৃহস্পতিবার বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মোবাইল অপারেটরগুলোকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাই ইন্টারনেটের দাম না কমালে তাদের বকেয়া পাওনা সহ অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে সরকার কঠোর অবস্থানে যাবে। দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করেছেন, যারা এখনো পার্টিসিপেট করেন নাই তাদেরকে পার্টিসিপেট করানো উচিত। আর যদি তারা আমাদেরকে ওখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। আগামী 1 জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম 20% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর তাতে ব্রডব্যান্ডে গ্রাহকদের খরচ কমার আশা তার। 1 জুলাই থেকে এই যে আইএসপি এবং আইআইজি পর্যায়ে দাম কমানোর যে 20% দাম কমানোর বুক ভ্যালু থেকে দাম কমানোর যে উদ্যোগটা বিটিআরসি, সেটা 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে। তো আমরা আশা করি সে মতে বাজারের দামটা কমে আসবে। লাইসেন্স ও পরিষেবা খরচের কারণে ইন্টারনেটের দাম বেশি দাবি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তার নাগালের মধ্যে আনতে কাজ করছে সংস্থাটি। আমরা এখন চেষ্টা করছি, ডিএম এর যেটা ছিল রেস্ট্রিকশনটা আমরা অলরেডি তুলে দিয়েছি। উইথ এন ইন্টেনশন আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটা ইম্পোজ করব যে মোবাইল অপারেটররা আর কোনো ফাইবার তারা নিজস্ব মালিকানায় থাকতে পারবে না। তো তখন ফাইবারটা হয়ে যাবে টোটালি ডেমোক্রেটাইজ। এটা হচ্ছে একটা বড় অংশ কস্ট কম্পোনেন্টের, আর আমরা ধারণা করি এটা কস্ট রিডাকশনে ভয়ানক সাহায্য করবে। বুধবার বিকেলে প্রায় 40 মিনিটের জন্য সারা দেশে গ্রামীণ ফোনের 4G ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। এর ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি। তাজবুস সাকিব, এখন ঢাকা। দুই উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে। কমিশন বাণিজ্য সহ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে আগামী 20 ও 21 মে তাদের তলব করেছে সংস্থাটি। এদিকে 400 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্য অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় পৃথক 3টি কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে দুদক। তুহিন ফারাবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। 1 তারিখে ডাক্তার মাহমুদুল হাসান ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টা দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তাকেও ডাকা হয়েছে 20 তারিখেই। জনাব গাজী সালাউদ্দিন তানভীর তাকে 21/5/2025 তারিখে ডাকা হয়েছে এবং জনাব মোয়াজ্জেম হোসেনকে এপিএস তাকে 22 তারিখে ডাকা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেপ্তারের দাবিতে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। তবে সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগ না করে দুদকের প্রতি আস্থা রাখা উচিত। এই বিষয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রত্যাশা করি না। আমাদের উপর দয়া করে আস্থা রাখুন। অবশ্যই আপনারা সেই দৃশ্যমান আমাদের অনুসন্ধান তদন্তের দৃশ্যমান ফলাফল আপনারা জানতে পারবেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক শিকদার, রন হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সেগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজমুস সাকিব, এখন ঢাকা। রাষ্ট্র সংস্কারে কিছু আমূল পরিবর্তন করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটিও নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। দুপুরে সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বাসদ। এছাড়া ৭২-এর সংবিধানের ক্ষুদ্র জাতিসত্তার অধিকার নিশ্চিতের মতো অসম্পূর্ণ বিষয়গুলোতে আইনি সুরক্ষা দেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। সবশেষে ঐকমত্য কমিশনের সাথে আরেক দফা আলোচনার কথা বলেন তিনি। একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক,
এই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে। তার জন্যে নির্বাচন ব্যবস্থার যে কিছু সংস্কার, আমরা আমূল সংস্কারের কথা বলি, সেই আমূল সংস্কার যদি নাও হয় তাহলে কিছু সংস্কার যেগুলো করতে হবে যার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হয়। এখানে ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে এখানে ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা, সেখানে ভোট দিতে পারছে কিনা, ভোটের ফলাফল তাদের আশানুরূপ হচ্ছে কিনা, যাকে ভোট দিল সেটাই প্রতিনিধিত্ব হচ্ছে কিনা, রিফ্লেক্ট হচ্ছে কিনা, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ। সকলে মিলে একটা ঐক্যের মধ্য দিয়ে অগ্রসর হতে পারি, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদী শাসনের যে শীর্ষ ব্যক্তি তাকে এবং তার অনুসারীদেরকে দেশ থেকে পলায়নে বাধ্য করতে পেরেছি। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট এবং আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআর ঐক্য পরিষদ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআরের সংস্কারকে স্বাগত জানায়, তবে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। এদিকে প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রকৃতি অত্যন্ত বিশেষায়িত এবং আইন নির্ভর। আয়কর, কাস্টমস, ভ্যাট সহ রাজস্ব আইন এবং নীতিমালার প্রয়োগে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নীতিগত গভীরতা প্রয়োজন হয়। প্রস্তাবিত অধ্যাদেশে অভিজ্ঞতার, দক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিশেষায়িত জ্ঞানের অনুপস্থিতিতে নীতি নির্ধারণের অসামঞ্জস্যতা ও বাস্তবায়নে বিঘ্ন ঘটবে, যা সরাসরি রাজস্ব আহরণের নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন বন্ধের পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। কলিং ভিসা পাওয়ার পরও যেতে না পারা প্রায় 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে সবার আগে, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সব এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারবে। নতুন করে মালয়েশিয়াতে 1.5 লাখ শ্রমিকের চাহিদা ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলেও জানান আসিফ নজরুল। এদিকে গেল বছর জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনিয়ম ও অর্থ পাচার নিয়ে বাংলাদেশের করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার সরকার। গেল 23 এপ্রিল এক চিঠিতে ঢাকাকে এই আহ্বান জানান দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান ইউসুফ। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের বাইরের প্রসঙ্গ, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে পানির স্রোতে তলিয়ে নিহত হয়েছেন এক কিশোর। বিষয়টি নিশ্চিত করেছে সিবিসি নিউজ। এছাড়া এসব অঙ্গরাজ্যের বেশিরভাগ শহর তলিয়ে গেছে কয়েক ফুট পানিতে। রাস্তাঘাট এমনকি আবাসিক ভবনেও ঢুকে পড়েছে বন্যার পানি। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার কাজে নেমেছেন দমকল কর্মীরা। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে 5 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয়রা বলছেন, গত 30 বছরে এ অঞ্চলে এত ভয়াবহ বন্যা তারা দেখেননি। এবারে খেলার খবর। ইনজুরি কাটিয়ে আগামী জুনেই 22 গজে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে দেখা যেতে পারে তাকে। রিহ্যাবিলিটেশন চলাকালীন গণমাধ্যম কর্মীদের এমনটাই জানিয়েছেন দেশের এই পেসার। এছাড়া নতুন বোলিং কোচ শন টেটকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন।
গোড়ালির ইনজুরি একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। থেকে চিকিৎসা নিয়ে আরও একবার মাঠের ক্রিকেটে ফেরার জন্য রিহ্যাবিলিটেশন শুরু করেছেন তাসকিন। নিজেই জানিয়েছেন আগামী মাসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি। এক্স্যাক্টলি কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট, বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে, যদি কোনো সমস্যা না থাকে। আজকে নিয়ে প্রায় 5টা সেশন গেল এবং শর্ট রানে লাইট বোলিংও শুরু করেছি। 6 সপ্তাহের মতো বলা হয়েছিল টোটাল, অলরেডি তো 2.5 সপ্তাহ হয়েও গেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটে তাসকিন আহমেদ অনেকেরই মনে গেঁথে আছেন। এই যেমন ইংল্যান্ড ডিফেন্স কলেজ থেকে বিসিবিতে ঘুরতে আসা প্রতিনিধি দল তাসকিনকে দেখেই ছবি তুললেন এবং মনে করিয়ে দিলেন 2015-তে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন তাসকিনও। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিলে, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট। নতুন পেস বোলিং কোচ শন টেইটের সাথে কাজ না করলেও অজি কোচের সাথে দারুণ সময় কাটবে বলে মনে করেন তাসকিন, বিশেষ করে দুয়ারে যখন 2026 টি-20 বিশ্বকাপের হাওয়া বইছে। সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। দুর্দান্ত ছন্দে থেকেও ছন্দপতন ইনজুরিতে। পেস বোলারদের জন্য ইনজুরি শব্দটা বড় এক বিভীষিকার নাম। ক্যারিয়ার জুড়ে চোটের সাথে সখ্যতায় তাসকিন মিস করেছেন অসংখ্য ম্যাচ, বিশ্বকাপ মিস করে হয়েছেন অশ্রুসিক্ত। তবে শির দ্বারা টান করে ঘুরে দাঁড়িয়েছেন বারবার। আরেকবার সেই প্রচেষ্টায় সফল হবেন তাসকিন, প্রত্যাশা ভক্তদের। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করব শান্তবাজার, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থান চলবে জগন্নাথের শিক্ষার্থীদের। কমপ্লিট শাটডাউনে বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক 4 দফা মেনে নেওয়ার আহ্বান শিক্ষকদের। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা ছাত্র দলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক সোহরাওয়ার্দীতে উচ্ছেদ অভিযান। কোন পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের। খুলনায় বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে তোড়জোড়। উপদেষ্টাদের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা ও সাবেক এনসিপি নেতা তানভীরকে দুদকে তলব। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবং ইন্টারনেটের দাম না কমানোয় মোবাইল অপারেটরদের ওপর ক্ষুব্ধ সরকার। সুবিধা প্রত্যাহার সহ কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।